একটি অদ্ভুত শব্দ শোনা গেল তেহরানের আকাশে। যারা মিলিটারি এয়ারক্রাফটের শব্দ চেনেন তারা প্রথমেই বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ফ্লাইট নয়। কিন্তু যখন মানুষ আকাশের দিকে তাকালো তখন যা দেখল তাতে সবাই হতবাক হয়ে গেল। বিশাল এক বহর নিয়ে আকাশে উঠছে এমন কিছু যুদ্ধ বিমান যেগুলো নাকি বহু বছর আগেই রিটায়ার করা হয়েছিল। মনে করা হতো এগুলো হয়তো কোনো জাদুঘরে পড়ে আছে কিংবা স্ক্র্যাপ ইয়ার্ডে ভাঙা হয়ে গেছে। কিন্তু না, এই বিমানগুলো আবার উঠছে, এবং শুধু উঠছেই না, চালানো হচ্ছে এমন কিছু মিশন যা দেখে পুরো মধ্যপ্রাচ্য এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ইরান এখন আর আগের মতো চুপচাপ নেই। 2026 সালে এসে দেশটি এমন কিছু সামরিক সক্ষমতা প্রদর্শন করছে যা কেউ কল্পনাও করেনি। পশ্চিমা বিশ্ব যখন ভাবছিল নিষেধাজ্ঞার চাপে ইরান হয়তো দুর্বল হয়ে পড়েছে, ঠিক তখনই তেহরান তাদের সবচেয়ে বড় কার্ড খেলে দিল। আর এই কার্ডটা এতটাই শক্তিশালী যে আমেরিকা এবং ইসরায়েল উভয়ই এখন গভীর উদ্বেগে পড়ে গেছে। কারণ তারা জানে এই যুদ্ধ বিমানটা ঠিক কী ক্ষমতা রাখে এবং কেন এটাকে একসময় বলা হতো ইরানের আকাশের অপরাজেয় রক্ষক। 80 দশক আর 90 দশকে এই বিমানটা ছিল ইরানের বিমানবাহীর প্রাণ। যখনই কোনো গুরুত্বপূর্ণ মিশনের প্রয়োজন হতো তখনই এই বিমানটিকেই পাঠানো হতো। সীমান্ত পাহারা থেকে শুরু করে শত্রুপক্ষের ঘাঁটিতে আক্রমণ পর্যন্ত সবখানেই এর উপস্থিতি ছিল। পাইলটরা এই বিমান নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে তারা বলতেন এর চেয়ে নির্ভরযোগ্য কিছু আকাশে নেই। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি পাল্টে গেল, নতুন নতুন স্টেলথ ফাইটার এলো, আর ইরানের এই বিমানটা পুরনো হয়ে গেল। আর সরকারিভাবে ঘোষণা দেয়া হলো যে এই বিমানগুলোকে সার্ভিস থেকে বাদ দেয়া হচ্ছে। মানুষ ভাবল একটা যুগের সমাপ্তি হলো, কিন্তু এখন মনে হচ্ছে সেটা ছিল শুধুই একটা কৌশল। প্রায় 3 দশক পর হঠাৎ করেই এই বিমানগুলো আবার আকাশে উঠল, কোনো পূর্ব ঘোষণা ছাড়া, কোনো আন্তর্জাতিক মিডিয়াকে আগে না জানিয়ে। এমনকি নিজেদের জনগণকেও অবাক করে দিয়ে ইরান এই বিমানগুলোকে নিয়ে বড় ধরনের একটি মহড়া শুরু করলো। এবং এই মহড়া দেখে যারা বিমান চেনেন তারা বুঝে গেলেন এখানে কিছু একটা অন্যরকম আছে। বিমানগুলোর বাইরের চেহারা হয়তো পুরনোই আছে, কিন্তু ওড়ার ধরন, গতিবেগ আর যেভাবে তারা আকাশে কৌশল প্রদর্শন করছিল সেটা একদম নতুন প্রজন্মের প্রযুক্তির লক্ষণ। তখনই সবার মনে প্রশ্ন জাগলো, ইরান ঠিক কি করেছে এই বিমানগুলোর সাথে? গোয়েন্দা সূত্র এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে এখন যা বেরিয়ে আসছে তা আরও চমকপ্রদ। ইরান তাদের পুরনো যুদ্ধ বিমানগুলোকে সম্পূর্ণ নতুন করে ডিজাইন করেছে। বাইরে থেকে দেখতে হয়তো এদের 70 দশকের মডেলই মনে হচ্ছে, কিন্তু ভেতরে যা ঢোকানো হয়েছে সেটা একেবারেই অত্যাধুনিক। পুরনো রাডার সিস্টেম বাদ দিয়ে লাগানো হয়েছে এমন রাডার যা একই সময়ে বহু দূর থেকে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে। ইঞ্জিন পাল্টিয়ে দেয়া হয়েছে এমন কিছু দিয়ে যা দ্রুতগতি এবং দীর্ঘ সময়ে আকাশে থাকার সক্ষমতা দেয়। আর সবচেয়ে বড় কথা হলো বসানো হয়েছে এমন অস্ত্র ব্যবস্থা যা একসাথে 9টি টার্গেটে লক করে আক্রমণ চালাতে পারে। মানে বাইরে থেকে দেখতে পুরনো হলেও ভেতরে এটা একটা সম্পূর্ণ আধুনিক যুদ্ধযন্ত্র। এই আপগ্রেড করা বিমানগুলোতে এখন আছে জ্যামিং সিস্টেম, যা শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতে পারে। স্যাটেলাইট সিগন্যাল থেকে শুরু করে ড্রোনের কন্ট্রোল সবকিছুতেই বাধা দিতে সক্ষম এই প্রযুক্তি। যার মানে হলো যদি কোনো শত্রু দেশ তাদের ড্রোন পাঠিয়ে ইরানের উপর নজরদারি করতে চায় তাহলে এই বিমানগুলো সেই সিগন্যালকেই বিকল করে দিতে পারবে। এর সাথে যুক্ত হয়েছে উন্নত টার্গেট লকিং সিস্টেম, যেখানে পাইলট একবার একাধিক শত্রু বিমান বা মিসাইল চিহ্নিত করে সেগুলোর উপর একসাথে হামলা চালাতে পারবেন। এই ধরনের ক্ষমতা সাধারণত শুধু অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের ফাইটার জেটেই দেখা যায়, কিন্তু ইরান নাকি তাদের পুরনো তৃতীয় বা চতুর্থ প্রজন্মের বিমানেই এই সক্ষমতা যোগ করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, ইরান এই প্রযুক্তি পেল কোথা থেকে? কারণ নিষেধাজ্ঞার কারণে তো তারা পশ্চিমা দেশ থেকে কোনো উন্নত সামরিক প্রযুক্তি কিনতে পারে না। এখানেই আসছে রাশিয়ার প্রসঙ্গ। গত কয়েক মাসে দেখা গেছে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সম্পর্ক অনেক গভীর হয়েছে। রাশিয়া ইরানকে ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে, আবার ইরানও ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। এই আদান প্রদানের মধ্যে শুধু ড্রোনই সীমাবদ্ধ নেই। সূত্র বলছে রাশিয়া ইরানকে MiG-29 এবং Su-35 যুদ্ধ বিমানও সরবরাহ করেছে। আর এই Su-35 হল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মাল্টি রোল ফাইটার জেটগুলোর একটি। Su-35 যুদ্ধ বিমানকে বলা হয় আকাশ যুদ্ধের শিকারী। এর গতিবেগ ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার, মানে শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এটা যখন পুরো গতিতে ওড়ে তখন শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন এটা এসে গেল। এই বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন।
সাধারণ ভাষায় বললে এই ইঞ্জিনের কারণে বিমানটা আকাশে যে কোনো দিকে মুহূর্তেই ঘুরতে পারে। এমনকি যে কৌশলগুলো সাধারণ বিমান করতে পারে না, সেগুলো এটা অনায়াসে করে ফেলতে পারে। ধরুন কোনো শত্রু মিসাইল এই বিমানকে লক করে ফেলেছে, তখন পাইলট এমন একটা কৌশলী মুভমেন্ট করতে পারবেন যা মিসাইল টার্গেট হারিয়ে ফেলবে। এছাড়া এর রাডার সিস্টেম এতটাই উন্নত যে 400 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান শনাক্ত করতে পারে এবং একসাথে 30টি টার্গেট ট্র্যাক করতে সক্ষমতা রাখে। এখন যদি কোনো ভয়ঙ্কর যুদ্ধবিমান ইরানের হাতে চলে আসে এবং তার সাথে যদি তাদের পুরনো বিমানগুলো আধুনিক প্রযুক্তি দিয়ে আপগ্রেড করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তি সাম্য পুরোপুরি বদলে যাবে। আর ঠিক এই কারণেই ইসরায়েল এখন অস্বস্তিতে পড়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা মোসাদ উভয়ই এই পরিস্থিতিকে গুরুতর হুমকি হিসেবে দেখছে। তারা খোলাখুলিভাবে বলেছে যে রাশিয়া যদি ইরানকে এভাবে সামরিক সহায়তা দিতে থাকে তাহলে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। কিন্তু প্রশ্ন হলো, কি পদক্ষেপ? রাশিয়া তো ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে, আর ইরানও তো দীর্ঘদিন ধরে একই অবস্থায়। তাহলে কি করা যাবে? বিশেষজ্ঞরা বলছেন এখানে আসলে একটি বড় কৌশলগত খেলা চলছে। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে এবং আমেরিকার সাথে একটি ভারসাম্য তৈরি করতে, আর ইরান চায় ইসরায়েলকে সামরিক শ্রেষ্ঠত্বে চ্যালেঞ্জ করতে। এই দুই দেশের স্বার্থ এখানে মিলে গেছে, ফলে তারা একসাথে কাজ করছে। রাশিয়া ইরানকে অত্যাধুনিক বিমান এবং প্রযুক্তি দিচ্ছে, আর বিনিময়ে ইরান রাশিয়াকে ড্রোন এবং মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে। এই বিনিময় শুধু অস্ত্রেই সীমাবদ্ধ নেই, এর পেছনে আছে গভীর সামরিক সহযোগিতা। কিছু রিপোর্ট বলছে ইরানের বিমান বাহিনীর পাইলটদের রাশিয়ায় পাঠিয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের শেখানো হচ্ছে কিভাবে আধুনিক যুদ্ধবিমান চালাতে হয়, কিভাবে জটিল আকাশ যুদ্ধে টিকে থাকতে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো অমীমাংসিত। ইরান যদি তাদের পুরনো বিমানগুলোকে এতটা আধুনিক করে ফেলতে পারে, তাহলে তারা আর কি কি লুকিয়ে রেখেছে? তাদের কাছে কি এমন আরও বিমান আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? তাদের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে কি লুকানো আছে? গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের পাহাড়ি এলাকায় অনেক গোপন সামরিক স্থাপনা আছে, যেখানে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামরিক প্রকল্পের কাজ করছে। কেউ কেউ বলছেন ইরান হয়তো নিজেদের স্টিলথ ফাইটার তৈরি করার চেষ্টা করছে। কয়েক বছর আগে তারা একটা দেশীয় ফাইটার জেটের প্রোটোটাইপ দেখিয়েছিল, যদিও অনেকেই সেটাকে গুরুত্বের সাথে নেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো তারা সেই প্রকল্পে নীরবে কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের এই পুরনো বিমান নিয়ে মহড়াকে অনেক বিশ্লেষক একটা সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। এটা যেন বলছে আমরা আর দুর্বল নেই, আমরা প্রস্তুত, এবং যে কেউ আমাদের সাথে সংঘাতে গেলে তার মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে এবং এই নতুন উন্নয়ন সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। তাদের গোয়েন্দা বিভাগ রাত দিন কাজ করছে ইরানের পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য। আমেরিকাও এই পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক ভারসাম্যহীনতা তাদের জন্য সমস্যা তৈরি করবে। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা খুবই আত্মবিশ্বাসের সাথে বলছেন তাদের আকাশসীমা এখন সম্পূর্ণ সুরক্ষিত। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে কেউ যদি আমাদের সীমা লঙ্ঘন করে তাহলে তাকে কঠোর জবাব দেয়া হবে। এই ধরনের সাহসী বক্তব্য আগে ইরান থেকে খুব একটা শোনা যেত না, কিন্তু এখন তারা খোলাখুলি এই কথা বলছে। এর মানে হলো তাদের হাতে এখন এমন কিছু আছে যার উপর তারা নির্ভর করতে পারছে, আর সেটা হলো তাদের আপগ্রেড করা যুদ্ধবিমান বাহিনী এবং রাশিয়ার থেকে পাওয়া অত্যাধুনিক ফাইটার জেট। ইরানের এই সামরিক উত্থান শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ নেই, তাদের মিসাইল প্রোগ্রামও অনেক উন্নত হয়েছে। তারা এখন এমন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে যা 1000 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে। তাদের ড্রোন প্রযুক্তিও এখন বিশ্বমানের। এই ড্রোনগুলো শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নয়, বরং এগুলো দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও চালানো যায়। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে অনিশ্চয়তা আছে। যদিও ইরান বলছে তারা শুধু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির জন্য কাজ করছে, কিন্তু অনেক দেশই সন্দেহ করছে তারা হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। এই সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের চিত্রটা এখন অনেক জটিল হয়ে গেছে। একদিকে ইসরায়েল, যার কাছে আছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি। অন্যদিকে ইরান, যারা নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে রাশিয়া এবং চীনের সহায়তায়। এই দুই পক্ষের মধ্যে যদি সরাসরি সংঘাত বাধে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শুধু এই দুই দেশই নয়, পুরো অঞ্চল জড়িয়ে যেতে পারে একটা বড় যুদ্ধে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। সবচেয়ে বড় কথা হলো এই পুরো ঘটনা প্রবাহের পেছনে লুকিয়ে আছে একটি বড় কৌশলগত লড়াই। এটা শুধু ইরান বনাম ইসরায়েল নয়,
এটা আসলে পূর্ব বনাম পশ্চিমের একটা ক্ষমতার লড়াই। রাশিয়া এবং চীন চায় তাদের প্রভাব বিস্তার করতে, আর আমেরিকা চায় তার আধিপত্য ধরে রাখতে। আর সবচেয়ে বড় ঝুঁকি হলো এই লড়াইয়ে ইরান আর ইসরায়েল যেন দাবার গুটি হয়ে গেছে। আর সবচেয়ে বড় ঝুঁকি হলো এই গুটিগুলো যদি সরাসরি সংঘর্ষে জড়িয়ে যায় তাহলে পুরো দাবার বোর্ডটাই উল্টে যেতে পারে। ইরানের পুরনো যুদ্ধবিমান যখন আকাশে উঠছিল তখন সেটা শুধুই একটা মহড়া ছিল না, সেটা ছিল একটা সংকেত, একটা হুঁশিয়ারি। ইরান বলছে তারা প্রস্তুত এবং প্রয়োজনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা সক্ষম। এই বার্তা পৌঁছে গেছে তেল আবিব এবং ওয়াশিংটন উভয় জায়গাতেই। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি হয়। ইসরায়েল কি তাদের সামরিক শক্তি আরও বাড়াবে? আমেরিকা কি এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করবে, নাকি কূটনৈতিক পথে সমাধান খোঁজা হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বাড়বে এবং ইরানের এই পুরনো কিন্তু নতুন করে জন্ম নেওয়া যুদ্ধবিমান এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।